নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। ভোটের ফল বেরিয়ে গেছে, আর সেই ফলে আশানুরূপ ফল হয়নি বিজেপির। আর ২১-এর মতোই আশাভঙ্গ হওয়ার পর থেকে বিজেপি এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপরে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ কাঠগড়ায় সেই শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২১-এর কায়দাতে ২০২৪-এও ঘর ছাড়া বিজেপি কর্মীরা। কেউ ঘর ছেড়ে চলে যাচ্ছেন ভিন রাজ্যে, কেউ আশ্রয় নিচ্ছেন বিজেপির পার্টি অফিসে। কারো ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারো ঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কোথাও পার্টি অফিস ভাঙচুর করে দেওয়া হয়েছে, কোথাও ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। সেই পুরনো চেনা ছবি। আর এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করলে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুধু কি তাই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে দাবি করা হয়েছে যে ভোট পরবর্তী সন্ত্রাসে কবলিত সেই সমস্ত এলাকা পরিদর্শন করুন রাজ্যপাল, আবেদন করা হয়েছে। রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কার্যত ভোকাল টনিকে রয়েছেন। তিনি বলছেন মারের পাল্টা মার হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে বদলার রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস। সিপিএমকে ৩৪ বছর পর হারানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বদলার রাজনীতি করেননি, তিনি রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, এমনটা দাবি করছেন কুণাল ঘোষ। কিন্তু বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের বেলাগাম চিত্র, এত ঘটনা আজ ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাছে এসেছে যে গোটা ছবি যদি আপনাদেরকে দেখাতে হয়, প্রত্যেকটি ঘটনা যদি ইন্ডিভিজুয়ালি একটি একটি করে আপনাদের দেখাতে হয়, হয়তো আজ সারা দিন কভার হয়ে যাবে। তাই চলুন কিছু ঘটনা আমরা বাছাই করে রেখেছি, যেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদেরকে দেখাবো কিছু ছটি ঘটনার একটি উইন্ডো। এই ৬টি উইন্ডোতে আপনাদেরকে দেখাচ্ছি যে জেলায় জেলায় কি অবস্থা। দেখুন, নন্দীগ্রাম, কাটোয়া, বাঁকুড়া, কোচবিহার, হাওড়া এবং সোনারপুর, কোথাও বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কোথাও ঘর ছাড়া, কোথাও দেখতে পাচ্ছেন গোটা বাড়িটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স টহল দিচ্ছে হামলার পর, সেই ছবি আপনাদেরকে দেখছি, কোথাও বেধড়ক মারধর করে হাসপাতালে ভর্তি করা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এর পাশাপাশি কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর। এবং সেখানকার ছবি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই জায়গাগুলিতে ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ, সেই অভিযোগ কোন মাত্রায় পৌঁছেছে। দেখুন, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ইটখোলার আইএসএফ নেতা রাশিদ জমাদারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ক্যানিং থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওরা আমরা ভাত খাচ্ছি, তখন এসে ছুটপাড়া বাড়ি করে এসে বোম মারলো, বোম মেরে আমাদের ঘরে জানালাগুলো কাঁচে বাড়ি মারলো, বাড়ি মেরে কাঁচগুলো ভেঙে গেছে। এরা এই গিরিলি ইট মেরেছে। রমানরা এরা সব এসেছিল, মানে শাসক দলের লোকেরা এসেছিল। অন্ধকারে আমরা কারো নাম দেখতে পাইনি। রশিদ জমাদার প্রথম কথা আমরা চিনি না, এক দ্বিতীয় কথা হচ্ছে যে তার বাড়িতে ঘর ভাঙচুর হয়েছে কিনা আমার অজানা, এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ক্যানিং পশ্চিম মানুষ যেভাবে দোয়া আশীর্বাদ সমর্থন দিয়ে বিরাট একটা রেজাল্ট করেছে, ৭০,০০০-এর বেশি। আমি চাইব যারা আমাদের কর্মী আছে বা যারা আমাদের নেতৃত্ব আছে, সবাই শান্তি বজায় থাক। লোকসভার ফল প্রকাশের পর থেকে উত্তপ্ত সন্দেশখালী। বৃহস্পতিবার এলাকার শান্তি বজায় রাখতে মাইকিং করে প্রচার তৃণমূল বিধায়কের। মমতা ব্যানার্জির আদেশে সন্দেশখালী বিধানসভার শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের পাশে থেকে বিধায়ক লড়াই করে চলেছেন। যদি কোনরূপ দুষ্কৃতি কোনরূপ ভাবে কোন অশান্তি করে, সঙ্গে সঙ্গে পুলিশ ও সম্মানীয় বিধায়ক সুকুমার মাহাতোর ফোন নম্বরে যোগাযোগ করুন। কোনো সমস্যা হলে বিধায়ককে জানানোর বার্তা সুকুমার মাহাতোর। সন্দেশখালীর মানুষের কাছে আবেদন যে বসিরহাট লোকসভায় বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি। আমি এটুকু বলতে চাই সন্দেশখালীর মানুষের কাছে, যে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সন্দেশখালীর মানুষ ভোট দিয়েছে। বিজেপির সন্ত্রাস, বিজেপির ভয় দেখানো, বিজেপির নাটক, বিজেপির ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত উপেক্ষা করে মানুষ যারা ভোট দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হাওড়ার বাঁকড়া সিপিএম বুথ এজেন্ট খালিলুর রহমানের দোকানে হামলার অভিযোগ।
বাঁকড়া 2 পঞ্চায়েতে তৃণমূল সদস্য জাকির হোসেনের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। অভিযোগ সিপিএম এজেন্টের দোকানের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় হামলা হয়। অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। আমার ছোট ভাইয়ের দোকান মুন্সিনায়া মোড়ে একটা গুমটির দোকান ছিল, রাত্রিবেলা ভেঙে গেছে। আমরা কিছু বলিনি, ঠিক আছে যা আবার হয়ে গেছে। আজকে সকাল থেকে ধমকি দিয়ে যাচ্ছে এবং মিছিলও করে গেছে। দুপুর পর থেকে পাট পাট করে 3 বার মিছিল করেছে। এই জায়গায় বোমবাজি, গালাগালি, খিস্তাখিস্তি, অস্ফুট ভাষায় নোংরা, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এইরকম ধরনের করে গেছে। ও অনেক দল এসে করে যায়। তারাই বলে দোকান ভাঙবো, ঘর ভাঙবো, হ্যাঁ বার কর, বিভিন্ন রকম ভাষা। হাওড়া জগৎবল্লভপুরেও বিরোধীদের ওপর হামলার অভিযোগ। জগৎবল্লভপুরের ইছানগরীতে মিছিল থেকে আইএসএফ কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ। কাঠগড়া জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আজিজুল রহমান। অভিযোগ অস্বীকার শাসক দলের। রাজপুর সোনারপুরে 26 নম্বর ওয়ার্ডে বিজেপির অফিসে আগুন ধরানোর অভিযোগ। বিজেপির দাবি ওই ওয়ার্ডের 12টি বুথের মধ্যে 9টি বুথে বিজেপি জিতেছে। সেই আক্রোশে শাসক দল হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শুভজিৎ সরকার, রয়েছেন তন্ময় মুখার্জি বিজেপি মুখপাত্র, কৃষাণু মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। কিছুক্ষণের মধ্যে প্রাক্তন পুলিশ কর্তা আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন। আমি প্রথমেই তন্ময় মুখার্জির কাছে চলে যেতে চাইবো। তন্ময়দা, আমি সকাল থেকে যে ছবি আমরা এনকেটিভি বাংলার পর্দায় দেখাচ্ছি, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজ্যে 29টি আসন জিতে তারা কার্যত বদলার রাজনীতিতে চলে গিয়েছে, ঠিক 21-এর কায়দায়। 2, প্রশাসনের কাছে যখন সাহায্য চাওয়া হচ্ছে, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, কোনো সাহায্য করছে না, এমনটাই অভিযোগ করছেন আপনারা খুব স্পষ্টভাবে সুকান্ত মজুমদার করছেন। কিন্তু সুকান্ত মজুমদার খানিকটা বিমর্ষ রয়েছেন, থাকাই স্বাভাবিক, আশাভঙ্গ হলে যা হয়। তিনি বলছেন যে মারের বদলা মার হবে, মারের বদলা মার, মানে তৃণমূল কংগ্রেস যদি মারে তাহলে আপনারাও পাল্টা মারবেন, এবং তখন যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, আপনারা নেবেন না। আমি বলছি যে এটাই বাংলার রাজনীতি, মানে কেউ সৌজন্যতা দেখাবেন না, মারের পাল্টা মারি হচ্ছে বাংলার ভবিতব্য। তারিখে যে ভোটের গণনার ফল বেরোনোর পরে ওই দিন রাত্রি থেকেই আমাদের কর্মীদের উপরে হামলা শুরু হয়েছে। আর এটা মনে করবেন শুধু হাতে মারা হচ্ছে তাদেরকে নয়, তাদেরকে হাতে মারা হচ্ছে প্লাস ভাতে মারা হচ্ছে। অনেকের হয়তো দেখবেন না, ছোট দোকান করে তার জীবন জীবিকা চলে, সেই দোকানটাকে গিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কয়েক হাজার কর্মী ঘর ছাড়া হয়ে গেছে। আর আপনারা তো দেখাচ্ছেন এটা শুধু এক জায়গার ঘটনা নয়, জেলায় জেলায় এই ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে যে এরকম আর কতবার ঘটবে? 2021-এ কি হয়েছে আপনারা জানেন, পঞ্চায়েত ভোটের পরে জানেন কতজনের মৃত্যু হয়েছে। এবং এটা শুধু মনে করবেন না বিজেপি কর্মীরাই মার খাচ্ছে, তৃণমূলের কর্মীরা তৃণমূলের কাছে মার খাচ্ছে। না না না, এক মিনিট তন্ময়দা, এটা জেনেই তো বাংলায় রাজনীতি করতে এসছেন, এটা জেনেই তো রাজনীতি করতে এসছেন। আপনারা কি আশা করেছিলেন তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে গান্ধীগিরি করবে? এটাই দেখুন, সেই জন্যেই এবার তাহলে কি হয়, যেখানে আপনি যেটা বলছেন মানুষগুলোর কথা চিন্তা করুন, চোখ দিয়ে জল ঝরছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ক্যাম্পে রয়েছে এবং তারা বলছে যে পুলিশ কিছু করছে না আমাদেরকে। তো যেখানে তন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের আমলে, তন্ময়দা বামেদের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করতেন, যেভাবে তাকে মার খেতে হয়েছে, তিনি বারবার বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে সে কথা বলেন যে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমার মাথায় সেলাই, আমি মার খেতে খেতে রাজনীতি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের আমলে মার খেতে খেতে রাজনীতি করেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরের আমলে আপনারাও মার খেতে খেতে রাজনীতি করবেন এবং আপনারা পাল্টা হুঙ্কার দেবেন মারের বদলা মার হবে। এটাই উনি চান যে কর্মীরা হচ্ছে বাড়িতে গিয়ে ওদেরকে বাড়িতে গিয়ে হাতে এক হাতে গোলাপ ফুল দেবেন আর এক হাতে মিষ্টি ঠোঙা দেবেন, কারণ আপনি আমার ছেলেকে খুন করেছেন বলে। এইটাই চায়, এইটাই বাংলার নিয়ম হোক, এইটাই বাংলার আইন হোক, সেটা উনি চান।
কিন্তু সেটা হবে না। কিন্তু তন্ময়দা এটা আপনাদের হচ্ছে একটা আপনাদের human reaction। আপনাদের হাতে তো, আপনি তো বলছেন পঞ্চায়েত 2021 2019, এক মিনিট তন্ময়দা, আপনারা তো এই কথাগুলো বলছেন, এতদিন তো আপনাদের হাতে সেই ক্ষমতা ছিল। আপনারা যদি মনে করে থাকতেন বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে, তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতি আইনের সুপারিশ করলেন না কেন? কেন সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন না? কেন শুধুমাত্র আপনাদের কর্মীদের এই মার খাওয়ার কথাগুলোকে সামনে রেখে একটা রাজনৈতিক লড়াইয়ে গেলেন? দেখুন, রাজ্যপাল আমি যতটা জানি তিনি গিয়ে সুপারিশ করেছিলেন বা তিনি রিপোর্ট দিয়েছিলেন। এখন রাজ্যপালের রিপোর্ট কি হয়েছে সেটা আমরা জানি না, তার ভিত্তিতে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা রাজ্য বিজেপি সবসময় তার দাবি করেছি যে 356 হোক এবং এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। এটা আমাদের রাজ্য বেশ, আমি কৃষ্ণানুদা, আমি এইখানেই কৃষ্ণানুদা আমি এখানেই আপনার কাছে জানতে চাইবো, তন্ময় দ্বারা টিল নাও মনে করছেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি রয়েছে, কিন্তু কেন বিজেপি করেনি? কারণ একটা মহল মনে করছে বিজেপি যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে তাহলে সিম্প্যাথি ভোট তৃণমূল পেয়ে যেতে পারে, তাই তারা করেননি। কিন্তু বিজেপির সে আশাও পূর্ণ হলো না, বিজেপির সিম্প্যাথিও বাংলার মানুষ বিজেপির প্রতি সিম্প্যাথি দেখালো না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সিম্প্যাথি দেখালেন। আপনারাই মারছেন বিজেপিকে, আপনারাই ভোটে জিতছেন, আপনারাই ভালো রেজাল্ট করছেন, হিসেব তো মিলছে না। দেখো সৈকত, প্রথম কথা হচ্ছে যেই চিত্রগুলো তুমি দেখালে এর সিংহভাগই হচ্ছে বিরোধীদের, বিশেষ করে বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব এবং কিছু জায়গায় গণপ্রতিরোধ, প্রতিবাদ এবং কিছু কিছু জায়গায় প্রতিশোধ। দু একটাই আমাদের কর্মীরাও হয়তো কিছু করে থাকতে পারবে, সেটা পুলিশ তদন্ত করছে, দোষীরা নিশ্চয়ই শাস্তি পাবে। আমাদের রাজ্যতে তৃণমূল কংগ্রেস করলেও, দোষ করলেও তার শাস্তি হয়, বিজেপি শাসিত রাজ্যগুলির মতো নয়। আমি তোমাকে দু তিনটে কথা মনে করিয়ে দিই। যখন আমরা দীর্ঘ 2.5 মাসের নির্বাচন ক্যাম্পেইন ফেজ চলছিল এবং ফেজ ওয়াইজ ইলেকশন হচ্ছিল, তোমার মনে আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি একটা ঘটনার উল্লেখ করব, নন্দীগ্রামে বিস্তীর্ণ অঞ্চলে, সেখানে মাইকিং করে বলা হলো তৃণমূল কর্মী সমর্থকরা ভোটের দিন বেরোবেন না, বেরোলে তাদের প্রাণের শঙ্কা হতে পারে, রান্নাবান্না করে 4 তারিখ 1 তারিখ বাড়িতে থাকবে। মাইকিং করলো, আমরা ভিডিও প্রকাশ করেছিলাম। কি ব্যবস্থা হলো? এই বিচার ব্যবস্থা, এই হাইকোর্ট, এই মিডিয়া কি ব্যবস্থা করলো? আমাদের পাশে কেউ দাঁড়িয়েছিল? তারপরে আমি তোমাকে আরও ডিটেলস বলছি। 1 তারিখে ভোট হয়ে যাওয়ার পর কলকাতার একটি ওয়ার্ড, আমি নাম্বারটা বলতে পারতাম, আমি নাম্বারটা ইচ্ছা করে বলছি না, সেখানে বিজেপির কর্মীরা ওই ওয়ার্ডে লিড নেবে এই আশা রেখে এক্সিট পোলের পর আমাদের পার্টি অফিসে চড়াও হয়। সিপিএমের বেশ কিছু লোক তাদেরকে বিরত করে এবং বলে আজকে নয় 4 তারিখের পর। বিভিন্ন ঘটনা ঘটেছে। এই সুকান্ত মজুমদার যেই দিন কাউন্টিং চলছে 4 তারিখে সকাল 10:30টার সময়, আমি একটি চ্যানেলে ছিলাম, তোমাদের চ্যানেল নয়, অন্য একটি চ্যানেল, সেখানে উনি বলছেন দুপুরের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের নরক যন্ত্রণা ভোগ করাবো। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বলছেন। তুমি কি মনে করো যে আমাদের লোকেদের কি, তাদের কি কোনো মানে সম্মান নেই? আমাদের কর্মী সমর্থকদের কি কোনো তাদের জীবনের দাম নেই? তাদের কি কোনো জীবনের মূল্যবোধ নেই? একচেটিয়া বিজেপি করে যাবে। আরও বলছি তোমাকে, এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব একাধিকবার এই প্রচারের সময় বলেছে রাজ্যতে আমাদের 25টার বেশি আসন দিন, এই সরকার 26 অবধি চলবে না, তার আগেই আমরা ভেঙে দেব, তার আগেই রাষ্ট্রপতি শাসন জারি করে আমরা নতুন করে নির্বাচন করব, বিজেপির সরকার আসবে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সাংবিধানিক যে কাঠামো আছে তার ভিত্তিতে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার এইভাবে আস্ফলন। কই হাইকোর্ট তো এর কগনিজেন্স নেয়নি, বলেনি এটা অ্যান্টি কনস্টিটিউশনাল, এটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা দাবি করা হচ্ছে। এবং কারা দাবি করছেন? দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মতো লোকজন দাবি করছেন। কই এই সময় আসেনি? আমি তোমাকে আরো কটা উদাহরণ দিতে পারি। গত নির্বাচনে 2019-এ 2টো আসন বিজেপি প্রথমবার জিতেছিল, একটা ব্যারাকপুর, একটা কুচবিহার। সপ্তাহখানেকের বেশি সময় ধরে পুরো এলাকা জুড়ে দাঙ্গা হয়েছিল। তৃণমূল কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া ছিলেন। এই ব্যারাকপুর, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল এটা বাংলার বাইরে হয়ে গেছে, বাংলার মুখ্যমন্ত্রীর এন্ট্রি নেই ব্যারাকপুরে। কুচবিহারে
যে বিজেপির বিদায়ী সাংসদ যিনি এবং কেন্দ্রের যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে কুচবিহার জেলা জুড়ে যেই সন্ত্রাস বিভিন্ন সময় পুলিশকে কার্যত বিভিন্ন স্ট্র্যাটেজি করে দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজাইজ করে সেই অশান্ত পরিবেশ কন্ট্রোলে আনতে হয়েছে। এরকম বারবার হয়েছে। রাজ্যপালের আস্ফারণ, এই যে এক্সট্রা কনস্টিটিউশন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী গভর্নমেন্টকে যতভাবে হেনস্থা এবং যত পারে হেয় প্রতিপন্ন করা যায় গত 2.5 বছর 2021-এর পর বিজেপি নিরন্তর করে গেছে এবং তাকে সাহায্য করেছে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর বিচার ব্যবস্থা। আমরা করলে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি করলে তখন আমরা মেরেছি, এটা হবে না। সুকুমার রায়ের একটা কথা বলে দিই, ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিলচর লাথি ঘুষি হয় তার খাদ্য। কথাটা আমার নয়, সুকুমার রায়। বেশ, আমি ন্যাচারাল বেসিক তন্ময়দা কিছু বলতে চাইছেন কৃষ্ণদা আপনি? একজনকে কোন ঠাসা করতে করতে দেওয়ালে পিট করে দাও, মানুষ প্রতিরোধ গড়বে, মানুষ প্রতিবাদ করার পর প্রতিরোধ গড়বে এবং তারপর প্রতিশোধও হবে। তন্ময়দা, আচ্ছা, আমি শুধু দুটো পয়েন্ট বলে দিই সৈকত। একটা হচ্ছে, আপনারা কারো এত মিডিয়া আছে, একটা বাইট দেখাতে পারবেন না কোনো বিজেপি নেতা বলেছে যে আমরা 25টা যদি আসন দেওয়া হয় রাষ্ট্রপতি শাসন করে তৃণমূলকে ভেঙে দেবো, দেখাতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে 2019-এর কথা উনি বললেন নাকি পোলিং এর পরে নাকি ব্যারাকপুরে আর কুচবিহারে হয়েছে, আর 2024-এ চলছে। উনি কি বলতে পারবেন 2019-এ ক্ষমতায় কারা ছিল? তাহলে তৃণমূলের পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল আর বিজেপি গিয়ে মারছিল? এটা এই যুক্তি কেউ মানবে? মানুষে হাসবে না? আর হচ্ছে এই 2024-এর কথা বলছেন, আজকে ভোটের সময় থেকে কাউন্টিং পর্যন্ত, কাউন্টিং এর দিন পর্যন্ত আগের দিন রাত্রে আমাদের এজেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের এজেন্টকে থ্রেটানিং করা হয়েছে। ভোট দিতে যাতে না পারে গ্রামে গ্রামে গিয়ে রাত্রে অন্ধকারে গিয়ে থ্রেটানিং করেছে, ভয় দেখিয়েছে, ভোট দিতে বেরোবে না। আজকে আপনাকে বলছি, হিঙ্গলগঞ্জে একটা মণ্ডলের প্রতিটা বাড়িতে মায়েদের কাছে গিয়ে থান পাঠিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে, লিখে দিয়ে আসা হয়েছে যে এটাকে রেডি করে রাখো, তোমাদের এই থান পড়তে হবে। তো এইটা হচ্ছে আমি এখানে আপনি তন্ময়দা যখন এই অভিযোগ করছেন তখন আমি শুভজিতের কাছে একটা প্রশ্ন একটু জানতে চাই। শুভজিৎ, যত অভিযোগ উঠছে আমরা দেখছি বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে মেনলি যে আমরা আক্রান্ত এবং আমাদের কর্মীরা বাড়ি থাকতে পারছেন না, তাদের হামলা হচ্ছে। আচ্ছা, এ রাজ্যে তো বিরোধী দল হিসেবে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করেছে তোমাদের দল সিপিএম, রাজনৈতিক তোমাদের বাম শরিক দলরা লড়াই করেছেন, কংগ্রেসও লড়াই করেছেন। কই কংগ্রেস সিপিএম তো এত আক্রান্ত হচ্ছে না, এই লজিকটা কেন? মানে তোমরাও তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলের বিরুদ্ধে এবারে ভোটে লড়েছো। দেখো, আমি জানি না তোমার ক্যামেরার লেন্সটা ছোট কি না, আমি তোমাদের টিভি চ্যানেলকে বহুদিনই দেখি, বিভিন্ন পথে ঘাটে আমাদের মিটিং মিছিলও দেখতে পাই, এবং আমার মনে হয় বিভিন্ন চ্যানেলের মতো অনেক জায়গাতেই আমাদের নেতৃত্ব এবং আমাদের সমর্থকরাও বলছে যে তারা আক্রান্ত যেখানে যেখানে হয়েছে। এবার কেউ আক্রান্ত না হলে তো বলবো না আক্রান্ত, যেখানে আক্রান্ত সেখানে বলেছে। আমরা হালতুতে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে, সকালবেলা ভিডিও তোমরা দেখেছো যে ভোলা বোস ভবন, যাদবপুরে যে কাউন্টিং সেন্টার হয় বিজয়গড়ে, সেখানে হামলা হয়েছে। এবার আমার কথা খুব স্পষ্ট, দেখো, তৃণমূলের গত 13 বছর শাসনে আমরা এটা দেখেছি যে প্রতিবার নির্বাচন হয়, নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখি যে বিরোধী দল, এক সময় আমরা বেশি আক্রান্ত হতাম ঘটনাচক্রে, এখন তখন তো বিজেপি অত দল হিসেবে ছিল না, এখন বিজেপি রাজনৈতিকভাবে বড় হয়েছে, মানতে হবে, তো অস্বীকার করে লাভ নেই। রাজ্যে এখনও বিরোধী দল, জানি না কদিন থাকবে, কিন্তু এখন অবধি আছে, তো সেই তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। এবার রাজ্যে যারাই তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে তারা নির্বাচনের পরবর্তী সময় আক্রান্ত হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং এটাকে আমি মজার ছলে বলছি না, এটা নিয়ে আমরা ব্যবস্থাপনা করতে পারি, ব্যবস্থা নিতে পারি, কিন্তু এটা দিস ইজ আ রিয়ালিটি। এবং আমি তোমাকে বলছি, খেয়াদা টু পঞ্চায়েত, আমি ভুল না করলে আমার লোকসভা এবং বিধানসভার অন্তর্গত জায়গা সোনারপুর উত্তর বিধানসভা, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে খুন করেছে তৃণমূলের লোক, আমি বলছি না, তৃণমূলের লোকই বলছে। স্বাভাবিক কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণ কি ওই তৃণমূলের মেম্বার নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল, আমি জানি না, এটা কথা উঠেছে, কতটা সত্যি কতটা মিথ্যে যাই না, যে ঘটনা ঘটেছে। আমার কথা, দেখো, পোস্ট পোল ভায়োলেন্স যেটা হয়েছে সেখানে এই ঘটনাগুলো আগামীতে যাতে না ঘটে তার ব্যবস্থাপনা আমাদের সকলের রাজনৈতিক দল হিসেবে করা উচিত বলে আমার অন্তত মনে হয়। 2 নম্বর কথা, দেখো, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে একটা দল জিতেছে, একটা দল হেরেছে, সেখানে যারা বেশি সংখ্যক আসন পেয়েছে এটা তাদের দায়িত্ব, যারা সরকারে আছে তাদের দায়িত্ব। শুভজিৎ, একথা সিপিএম এর মুখে মানায়?
শুভজিৎ, একথা সিপিএম এর মুখে মানায়? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো প্রথমেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাদা তান রাজনীতি তোমাদের তৈরি, দীর্ঘদিনের রিপোর্টার, সায়েন্টিফিক রিগিং তুমি তোমাদের দীর্ঘদিনের তৈরি। রিপোর্টার তো। আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আজকে বাংলার এই হালের জন্য সিপিএম দায়ী। আমি বেশি কথা বলবো না, আমি কম কথার লোক। শোনো, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দেখেছো তো বিভিন্ন সভায় বলছে, আমিও শুনেছি ওনার কথা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছেন, উনি জীবনে জেল খেটেছেন? একদিন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জেল খেটেছে, কিন্তু তুমি দেখবে নিরাপদ সর্দাররা, তুমি দেখবে মীনাক্ষী মুখার্জিরা, এরা কিন্তু একাধিকবার জেলে গেছে। রাজনৈতিক প্রতিহিংসাকে বলে। বামপন্থীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, সেটা ঠিক হোক ভুল হোক, এই নিয়ে অনেক কাটাছেড়া হবে, কিন্তু কোনোদিন দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ বা জ্যোতি বসুর পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলে রেখে দিচ্ছে? এটাই পার্থক্য। এটা কিন্তু বড় অভিযোগ। কৃষ্ণদা কি বলবেন? আমরা যখন একটা শেষ করি, আমরা যখন আন্দোলন করি আমাদেরকেও পুলিশ আক্রমণ করে, আমাদের সঙ্গে পুলিশের লাঠি দিয়ে মারে, ধস্তাধস্তি হয়, আমরা অ্যারেস্ট হই। বিরোধী রাজনীতি এটা স্বাভাবিক। এখন যদি কেউ এসে বলে পশ্চিমবাংলায় যে আমি আন্দোলন করবো, পুলিশের হাতে আক্রান্ত হবো না, দেখো বাবা, এটা পলিটিক্স, দিস ইজ নট আ বেড অফ রোজেস। কিন্তু আমার কথা, মানুষের প্রাণ, মানুষের জীবনের মূল্য আছে। এই মানুষের জীবন, মানুষের প্রাণ, এগুলোর যে মূল্য থাকে না, তুমি একথা বলছো শুভজিৎ, 2008-এর পঞ্চায়েতে কতজন মানুষ মারা গিয়েছিলেন? 2008-এর পঞ্চায়েতে, তোমরা ক্ষমতা থেকে যাওয়ার আগের পঞ্চায়েতে কতজন মানুষ মারা গিয়েছিল? সামন্তকে চেনো? সৈকত, তুমি তো বহুদিনের রিপোর্টার। শঙ্কর সামন্তকে চেনো? যাকে খুন করার পর তার শহীদ বেদিতে যখন সিপিএম মালা দিতে গেছিল, তোমাদের তোমাদের বলবো না, আমাদের এই কলকাতা মহানগরের নাম করা একজন ডিরেক্টর, ঘটনাচক্রে একজন অভিনেত্রী ছিল, তার নাম আমি বলবো না, তিনি বলেছিলেন, মানে তার লোকদের দিয়ে বলেছিলেন যে এইসব করে কি হবে, লাথি মেরে শহীদ বেদি সরিয়ে দিয়েছিল। এসব আমাদের দেখাতে এসো না। 1977 সালের সময়ও দেখেছি, তারপরেও দেখেছি, 11 সালের পরে আমরা পশ্চিমবাংলার মাটিতে আক্রান্ত হয়েছি। আক্রান্ত হওয়ার পর আমরা বলিনি যে আমরা আক্রান্ত হয়েছি বলে আমরা আন্দোলন থেমে যাব। আক্রান্ত হওয়ার পর আমাকে পাল্টা প্রতিরোধ করতে হবে, লড়াই করতে হবে। কিষাণুদার মতো লোকেরা তৃণমূলের বুথ লেভেলের নেতা নয়। কিষাণুদারা কথা বোঝে, ওদের সঙ্গে কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে লড়াই হবে। কিন্তু তৃণমূলের যারা লোকাল লেভেলের নেতা, তারা যুক্তি বোঝে না, কথা বোঝে না, তারা যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের সঙ্গে কথা বলতে হয়। এটাই বোধহয় সুকান্ত মজুমদার বলছেন, যে ভাষায় কথা হবে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে, মানে মারের পাল্টা মার। মানে আমরা যারা রাজনীতি করতে এসেছি, আমরা যারা এই সন্ধ্যাবেলা প্যানেলে বসে, প্যানেলে বসে দিনের শেষে যখন প্যানেলটা শেষ করি, আমরা বলি মারের পাল্টা মার নয়, এখানে গণতন্ত্রের উৎসব হোক, গণতন্ত্রের জয় হোক, তারা বোধহয় আমরা ব্যর্থ হয়ে যাই এই কারণে, কারণ নেতারা ঘুম থেকে উঠেই তারা স্লোগান দেন মারের পাল্টা মার হবে। তোমরা তো মশাকে আদর করো না। না, আমি আসছি, আমি কৃষ্ণদার কাছে যাওয়ার আগে একটা প্রতিবেদন দেখাই যে কলকাতা হাইকোর্টে মামলাকারী আইনজীবী, আমরা আজকে দেখলাম যে সুস্মিতা সাহা দত্ত, তিনি একটি মামলা করেন এবং সেই মামলায় কড়া পর্যবেক্ষণ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কি বলেছেন চলুন দেখাই। 2021-এর পুনরাবৃত্তি 2024-এ, জেলায় জেলায় ঘরছাড়া, ভোট পরবর্তী হিংসার ঘটনা। 21-এর মতোই হাইকোর্টে বিজেপি। বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে আবেদন করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। হাইকোর্টে চলল জোর সওয়াল। মামলাকারী বলেন, ভোট ঘোষণার পর থেকে 11 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আইনজীবীর পাল্টা, কোনো অশান্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এরপরে রাজ্যের আইনজীবী কিশোর দত্তের উদ্দেশ্যে বলেন, বিধানসভা নির্বাচনেও এই একই কথা বলেছিল রাজ্য। এটা অস্বীকার করা যায় না যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয় না। শুধু এই রাজ্যেই, এই হিংসা অন্য রাজ্যে হয় না কেন? কেন ভোট মিটলেও কমিশনকে বাহিনী ডাকতে হচ্ছে? মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত হাইকোর্টে উল্লেখ করেন, ভোট মিটতেই আক্রান্ত সন্দেশখালী, কুলতলি, হাওড়ার বিরোধী দলের কর্মীরা। হাইকোর্টে অভিযোগের সুরেই মামলাকারী বলেন, পুলিশ অবজারভাররা ফোন তোলেন না। রাজ্যে পুলিশ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলেও হাইকোর্টে অভিযোগ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এরপরেই রাজ্যের আইনজীবীকে কড়া নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র। ফৌজদারি বিধি লঙ্ঘন হলেও দ্রুত এফআইআর দায়ের করতে হবে। আক্রান্তের অধিকার আছে অভিযোগ করার। রাজ্য অভিযোগ জানানোর ব্যবস্থা সুনিশ্চিত করবে। আদালত চায় না কোনো নাগরিক সমস্যায় পড়ুক। পুলিশ যদি অভিযোগ না নেয় তাহলে মানুষ কোথায় যাবে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের করা নির্দেশের পরই রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, পাবলিক ডোমেনে প্রতিটি থানা, পুলিশ সুপার ও ডিজিআইজিদের আইডি ও ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেখানে অভিযোগ জানানো যায়। এরপরে বিচারপতি কৌশিক চন্দ্র রাজ্যের আইনজীবীকে বলেন, ডিজির মেল আইডি 10 মিনিটের মধ্যে আদালতে জানান। বিজেপিকে 7 দিনের মধ্যে আদালতে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতির। এরপরে হাইকোর্টের কড়া নির্দেশ,
ভোটের পর মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যকে যৌথ দায়িত্ব নিতে হবে। সরাসরি ইমেলে ডিজিপিকে হিংসার অভিযোগ জানাতে হবে। ডিজিপি সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন। কত অভিযোগ বা কটা এফআইআর জমা হয়েছে তা তদারকি করবে রাজ্যের পুলিশ প্রধান। একটা দিয়েছে সেটা হচ্ছে ডিজিপি মানে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে তার ওয়েস্ট বেঙ্গল তার একটা ওয়েবসাইট একটা ইমেল আইডি, এবং সেই ইমেল আইডিতে সমস্ত কমপ্লেন যদি কেউ কোনো রকম কোনো ভায়োলেন্স দেখে থাকে, মানে হিংসা দেখে থাকে অথবা কোনো ভায়োলেন্স সে ফেস করে থাকে, সঙ্গে সঙ্গে সেখানে তারা কমপ্লেন লজ করবে, এবং কমপ্লেন যদি কোনো কগনিজেবল অফেন্স হয়, অর্থাৎ কিনা অ্যারেস্ট ওয়ারেন্ট যারা অ্যারেস্ট করা চায় এরকম কোনো মানে কোনো ঘটনা ওখানে ঘটেছে এরকম কিছু কমপ্লেন্টে রিফ্লেক্টেড হয়, তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্ট্রেশন করতে হবে। যদি প্রয়োজন হয় সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ তারা একত্রে কাজ করবে। মামলাকারী আইনজীবী এদিন হাইকোর্টে তুলে দিয়েছেন মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজ্যে রাজনৈতিক খুনে মৃতদের তালিকা। এরপরেই হাইকোর্টের মন্তব্য, মানুষের স্বাধীনতা নিরাপত্তা বিঘ্নিত হলে আদালত চুপ করে বসে থাকতে পারে না। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এটা পরিষ্কার যে আদালত কোনোভাবেই এই ঘটনাগুলিকে একেবারে উড়িয়ে দিতে পারছে না, এবং রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যেই 21-এর মামলাগুলিতে সিবিআই তদন্ত চলছে। তার মধ্যে নতুন করে এই অভিযোগ, কোন পথে যেতে চলেছে এই একাধিক সিবিআই মামলা, কি ভবিষ্যৎ এই মামলার, আমরা আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি পরিচয় করিয়ে দেবো প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি গোরাবাবুকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আর আমি প্রথমেই আরও গোরাবাবুর কাছেই চলে যেতে চাইবো। গোরাবাবু, আমরা বিরতির আগে দেখাচ্ছিলাম যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কড়া পর্যবেক্ষণ দেওয়া হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে, যেখানে মূল দুটি কথা বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে রাজ্যের ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, রাজ্যের পুলিশ প্রধান, তিনি কগনিজেন্সগুলো নেবেন, অভিযোগ নেবেন এবং সংশ্লিষ্ট থানাকে দেবেন, এবং থানা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেবে। এবং বলা হচ্ছে অন্য রাজ্যতে এইরকম অবস্থা হয় না, শুধুমাত্র বাংলাতেই কেন হয়, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। আমি আপনার কাছে জানতে চাইছি, দীর্ঘদিন পুলিশ জীবনের অভিজ্ঞতা থেকে পুলিশের ওপর কি রাজনৈতিক দল মানুষের ভরসা সত্যিই হারিয়ে যাচ্ছে? রাজ্যের ডিজিপিকে এই অভিযোগ নিয়ে তারপর থানায় সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে। থানাগুলোর কাজ কি তাহলে? থানারা কি করছে? দেখুন, এখন যে সিচুয়েশন হয়েছে, আমরা আমাদের সময় দেখেছি যে আমি তো 1977-এর কথা বলছি, 1982-এর কথা বলছি, তখন এই ঝামেলাটা ছিল না। এরকম ভোটের আগে বা পরে এরকম হিংসা আমরা দেখিনি। কিন্তু তার পরবর্তীকালে বামফ্রন্ট যখন নিজেদের হারাতে শুরু করলো, তার পরবর্তীকালে তখন থেকে শুরু হলো এই যে এই হিংসার ইয়েটা। আর এখন তো চূড়ান্ত হিংসা যেটাকে বলে, চূড়ান্ত। আপনি এত 1.5 মাস ধরে যে হলো ইলেকশন হলো ভারতবর্ষে, আর কোনো জায়গায়, ইভেন বিহার, যেখানে আমরা বলতাম বিহার সম্বন্ধে আমাদের একটা খুব ব্যাড ইমপ্রেশন ছিল, কিন্তু বিহারেও কোনো সেরকম হয়নি, আমরা শুনিনি টিভিতে বা অন্য অন্য সংবাদ মাধ্যমে শুনিনি। শুধু পশ্চিমবঙ্গে সেই ইলেকশনের আগে, ইলেকশনের পরে একদম বিভৎস অবস্থা সারা পশ্চিমবঙ্গে। আমরা বহু জায়গা থেকে খবর পাচ্ছি, বহু জায়গা থেকে তটস্থ হয়ে আছে সব বিজেপির যারা সাপোর্টার বা বিজেপির এজেন্ট যারা ছিল, তাদেরকে আমি যতদূর শুনলাম যে মহেশ্বরী ভবন সেন্ট্রাল এভিনিউয়ের ওপর একটা আছে, একটা গেস্ট হাউস আছে, ওখানে বিভিন্ন জায়গা থেকে ওখানে এনে রেখেছে। তো এইটা দায়িত্ব, এই যে হিংসাটাকে বন্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টারের দায়িত্ব। পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি এবং চিফ মিনিস্টার, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। কিন্তু তিনি দেখা যাচ্ছে যে এই যে প্রায় 10 বছর ধরে যে হলো, হিংসা দিনকে দিন বেড়েই চলেছে। এই হিংসার কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, এবং এই হিংসা যে কোথায় গিয়ে থামবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা।
আর একটা জিনিস যেটা সব থেকে এটা এর মধ্যে ইয়ে আছে, যে যারা নেতা আছে তারা তাদের সাথে যে সাঙ্গপাঙ্গ আছে আর কি, তারা এই কাজগুলো তাদেরকে দিয়ে পয়সা দিয়ে করাচ্ছে, তাদেরকে পয়সা দিয়ে, দে হ্যাভ গট নো সোর্স অফ ইনকাম। এই এখন ইনকামটা হচ্ছে এই রাজনীতি করা বা রাজনীতির দাদাদের চামচাবাড়ি করা, এই হচ্ছে ইনকামের সোর্স অফ ইনকাম। দেখুন গিয়ে যে ময়দানে গিয়ে বসে আছে, মোর দ্যান 1000 ডেজ বসে আছে। তো এই যে সিচুয়েশনটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, এটা বাঙালির মানে আমরা বলতে খারাপ লাগে যে আমাদের এই বাংলা, নেতাজি সুভাষের বাংলা, আমাদের এই বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঋষি অরবিন্দের বাংলা, কাজী নজরুলের বাংলা, সেই বাংলা আজকে কি পরিণতি হয়েছে আজকে আমরা সব দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকেই আমরা ভীত, এবং কোথায় যে এটা গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমরা নদিয়াতে দেখলেন, কালিয়াগঞ্জে। আমি এই বড়বাবু আপনার এই কথাটাকেই আমি একটু তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্রের কাছে নিয়ে যেতে চাইবো। কৃষাণুদা, একদিকে প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলছেন, অন্যদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি বলছেন, আপনি শুনলেন সেই প্রতিবেদনে, তিনি ডিজিপিকে ডাইরেক্ট করে দিচ্ছেন যে কি করতে হবে ডিজিপিকে। কিন্তু আমরা তো প্রত্যেকে জানি যে এখনো নির্বাচন কমিশনের আন্ডারে না থাকলেও এখন রাজ্যের আইন শৃঙ্খলা আপনাদের নিয়ন্ত্রণাধীন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা সন্ত্রাসে মদত দিচ্ছেন, তারা ডাইরেক্টলি সন্ত্রাস করছেন। হাইকোর্ট উদ্বিগ্ন হচ্ছে, সরাসরি তো আপনাদের কাঠগড়ায় তুলছে। আপনারা কেন এই ঘটনাগুলোকে মোকাবেলা করছেন না, কেন ব্যবস্থা নিচ্ছেন না যে রাজ্যের বিরোধী দলের কর্মীরা বাড়িতে থাকবেন, রেজাল্ট যাই হোক না কেন, তবে তো আপনাদের মামাটি মানুষ আপনাদের উদারতা প্রমাণ পাবে? সৈকত, ব্যাপারটা এত সরল নয় যতটা একটু আগে শুনলাম বা তুমি যেটা বলতে চাইলে। একটু আগে আমি বলেছিলাম যে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে আমাদের 25-30টা আসন দিন, আমরা রাজ্য সরকার 26-এর আগেই ফেলে দেব। এই হলো তার প্রমাণ। ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবরটাও বেরিয়েছে। তুমি চাইলেও তোমাদের আর্কাইভ থেকে সেই ফুটেজ বার করতে, অমিত শাহ স্পিচ এবং বিভিন্ন বিজেপি নেতার এই স্পিচ। আমি তো একটু আগে সন্ত্রাসের প্ররোচনা কোথায় থেকে আসছে এবং তৃণমূলকে মারলে সেটা ন্যায্য এবং বিজেপি মার খেলে তখন সব হাউ হাউ করে কাঁদে। এই হাইকোর্টকে তো কোথাও কগনিজেন্স নিতে দেখি না। যখন ত্রিপুরাতে বিজেপির হাতে বিরোধীরা আক্রান্ত হয় তখন তো আমি জানি না গোড়াবাবু কত দেখেছেন, উনি টিভির দিকেই ভিত্তি করে ওনার বক্তব্য রাখছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনাকে আটকাইনি, আপনাকে আটকাইনি, সৌজন্য দেখান। বিষয়টা হচ্ছে উনি টিভির মারফতেই জানলেন যে এটা বাংলা ছাড়া কোথাও হয় না। উনি এতটাই অজ্ঞ যে উনি জানেন না এই ভোটে বিহারে পোস্টপোল ইলেকশন ভায়োলেন্সে 5th ফেজের পরে একজন মারা গেছে, দাঙ্গা হয়েছে। উনি জানেন না উত্তরপ্রদেশে এই নির্বাচনে একাধিক জায়গাতে দাঙ্গা হয়েছে, ইকুয়ালি হরিয়ানা এবং রাজস্থানেও হয়েছে, যেখানে উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বিজেপির শাসনে। তো এই জিনিসগুলো সিলেক্টিভ বাংলা বিদ্বেষী কারা, এটা তো আমরা বারবার বলেছি। এবং এই হাইকোর্টের কগনিজেন্স তো আমরা দেখি না। যখন নির্বাচন কমিশনের এখতিয়ারভূত ইন্দোরে বিরোধী শূন্য পার্লামেন্ট করার চেষ্টা হয়, সেখানে বেছে বেছে বিজেপির প্রার্থীর ফেভারে প্রত্যেকটা বিরোধী দলকে সেখানে প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এমনকি কংগ্রেসের ক্যান্ডিডেটকে ওখানে কিডন্যাপ করে নিয়ে গিয়ে সেখানে বিজেপি জয়েন করতে বাধ্য হয়, সেখানে বিরোধী শূন্য আসনে করে। এমনকি অমিত শাহর আসন গান্ধীনগর, সেটাও বিরোধী শূন্য করার চেষ্টা হয়। এই হাইকোর্ট এবং নির্বাচন কমিশন ফুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। এবং এই বিচারপতিদের কথা আমি আলাদা করে বললাম না। যিনি মামলা করেছেন তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী এবং মুখপাত্র। তো তিনি তিনি একটা নাকি তালিকা দিয়েছেন ভাইলেন্সে। আপনি ছাড়ান না, আপনি কেন আমাকে আটকাচ্ছেন? আপনি কেন? কেন্দ্রীয় বাহিনী কোথা থেকে আসে? সিবিআই কোথা থেকে আসে? ইডি কোথা থেকে আসে? আর সত্যি কথাটা আপনার সহ্য হচ্ছে না। আপনি ছাড়ুন না, আপনাদের কি অবস্থা? আপনারা এতটা দেউলিয়া যে সত্যি কথাটা সহ্য হচ্ছে না। আমি আবার বলছি, সত্যি কথাটা সহ্য হচ্ছে না, সত্যি কথাটা সহ্য হচ্ছে না। এরা এতটাই অসহিষ্ণু, এতটাই দালাল গোষ্ঠীর লোকজন এরা, যে এতটা, আমি বলছি উনার সময় আমি চুপচাপ শুনেছি, কিন্তু উনি আবার বক্তব্যটা আমাকে বক্তব্য রাখতে দেবেন না। এটা হচ্ছে বিজেপির আস্ফালন। আমি আবার বলছি, বিজেপি এবং স্যারোগেট বিজেপির আস্ফালন হচ্ছে এটাই। আমরা বিচার ব্যবস্থাতে, আমি তো বললাম এতগুলো ঘটনা ঘটলো, কোথাও কোর্ট কগনিজেন্স দিল? আরে দাঁড়ান না, আপনি কেন না? আপনি কে? আপনাকে আমি আটকাইনি, আপনি আপনার সময় বলবেন। আমি আবার বললাম যে এই বিভিন্ন জায়গায় যখন দাঙ্গা হয় বাংলাকে সিঙ্গেল আউট করা হয় কেন? আমি আবার বলছি, যদি কোথাও অন্যায়
হয়ে থাকে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘটনা বলি, এই হাইকোর্টের বিচারপতি বিভিন্ন সময় বিজেপির পক্ষে রায় দিয়ে আবার রিজাইন করে বিজেপির ক্যান্ডিডেট হন, তখন আপনাদের লজ্জা করে না? তখন মনে হয় না যে এই পুরো ব্যাপারটা বিজেপির হাতে বিকিয়ে গেছে? যখন তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়, যখন বলা হয় যে তৃণমূলকে আমরা নরক দর্শন করাবো, বিজেপির রাজ্য সভাপতি বলে, তো আপনাদের মনে হয় না যে এটার বিরোধিতা করি, এটার নিন্দা জানাই? আপনি বলছেন বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলকে নরক যন্ত্রণা ভোগ করাবে আর তৃণমূল তাদেরকে মিষ্টি দেবে। আমি আবার বলবো, ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, লাঠি ঘুষি খাদ্য। সুকুমার রায়ের কথা আমাদের। সৈকত, আমি একটু কথা বলি, একটুখানি ভুল বোঝানো হচ্ছে মানুষকে। এই জন্যে যে হাইকোর্ট কগনাইজেন্স নিয়েছে একটা পিআইএল এর উপরে ভিত্তি করে একটা পিআইএল করা হয়েছে, তাহলে এবার তৃণমূল গিয়ে হাইকোর্টকে কি বলবে? দেখো আমাদের কর্মীরা মার খাচ্ছে, আর হাইকোর্ট কি বলবে? তোমাদের পুলিশ আর পুলিশ মন্ত্রী কি করছে, তাকে পদত্যাগ করতে বলো। হাইকোর্টের এই উত্তরটা হবে। সেই জন্য তাদের হাইকোর্টে যাওয়ার প্রয়োজন পড়ে না, হাইকোর্টে তারা যায় না, আজ থেকে তাদের মুখও নেই। আর দ্বিতীয়ত আমি বলছি যে হাইকোর্টের কথা বাদ দাও, এই যে এগুলো হচ্ছে, এই যে ক্যামেরাগুলো দিয়ে দেখাচ্ছে তোমাদের সমস্ত বিভিন্ন মিডিয়া ক্যামেরা, একটা কথা বলতে শুনেছি পুলিশ মন্ত্রীকে, যে আমি এই বলছি পুলিশকে যে রাজনৈতিক রং না দেখে যারা এগুলো করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। এই কথাটা বলতে শুনছো পুলিশ মন্ত্রীকে? তাহলে তুমি যদি এখন যদি আমরা বলি, তন্ময়দা এক মিনিট, তন্ময়দা এক মিনিট, আমার এখানে একটা কথা আছে। আমি 100% কৃষ্ণানুদার সামনে আমি বলছি, যদি তৃণমূল রাজ্যের শাসক দল কোনো বিরোধী দলের উপর আক্রমণ করে থাকে এবং সেই ঘটনাগুলো যদি সত্যি হয় মানে আমি তো আর বিচারকের আসনে বসে নেই, আমি সত্যি মিথ্যে বিচার করতে পারবো না, আমি এটুকুই বলতে পারি। যদি সত্যি হয়ে থাকে সেটা দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত খারাপ। একইভাবে আমি এটাও তন্ময়দা আপনার কাছে বলবো, মানে জানতে চাইবো আপনার কাছে, বা আমি প্রশ্ন করব আপনার কাছে, যখন প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে এসে বলছেন যে 30টা আসন জিতলে সবাইকে জেলে ঢোকানো হবে, কেউ বাইরে থাকবে না, সেইটা খুব লজিক্যাল ছিল, সেইটা লজিক্যাল ছিল তন্ময়দা? দেখুন, তারা বলেছেন যে তৃণমূলের সবাইকে জেলে ঢোকানোর কথা বলেননি। আপনি এইটা বলুন, তারা বলেছেন যে দুর্নীতি যারা দুর্নীতি করেছে এবং পশ্চিমবাংলার মানুষের এটা অ্যাসপিরেশন, তারা সেটা চায় যত দুর্নীতি করেছে সবাইকে জেলে ঢোকানো হোক। তো একটা ভোটের প্রচারে এসে যে কোনো নেতা এসে বলতে পারে আমি বুঝলাম না, করব লোকসভা নির্বাচনের প্রচারে কে দুর্নীতি করেছে তাকে জেলে ঢোকাবেন, এটা আপনাদের প্রচার? আপনারা তো প্রচার করবেন গত 5 বছরে কি কাজ করেছেন, আগামী 5 বছরে কি করবেন। শুনুন, যে কোনো প্রচারে আপনাদের মনে হয় না যে বাংলার মানুষ এই জন্য আপনাদেরকে ভয় পেয়েছে? আপনাদের মনে হয় না যে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে বার্তা আপনারা দিয়েছেন তাতে বাংলার মানুষ আপনাদেরকে ভয় পেয়েছে? আপনাদের মনে হয় না একবারও? দেখুন, আপনি এটা সবসময় এরকম ভাবে লিটারাল বলবেন না, অনেক একটা কথা আছে ইংলিশে মেটাফোর বলে। সুতরাং উল্টো করে ঝুলিয়ে দেওয়া বা এইগুলো মানে হচ্ছে যথাযথ শাস্তি হবে। আজকে বাংলার মানুষ চায় জায়গায় জায়গায় যে শাহজাহান তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন তন্ময়দা, আমি জানি না এই ভাষাটার কি দ্ব্যর্থবোধক মিনিং হয়ে থাকে। দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন উল্টো করে ঝুলিয়ে দেব, আমি জানি না এই ভাষাটাকে আমি একজন বাঙালি হিসেবে কিভাবে ধরবো, আমি জানি না। আমি এইভাবে ধরবো যে তিনি যেটা হয়তো মিন করেছেন, মেটাফোর যেটা হয় সেটাকে বলে সব সময়, সে হচ্ছে যথাযথ প্রত্যেকের শাস্তি হবে। আপনি দেখাতে পারেন দেশে কোথাও এই জিনিসটা হয়েছে সত্যিকারের? তো এটা লিটারাল মিনিং আপনি বলছেন কেন, কথার সাথে ধরছেন কেন? এটা আপনি বলুন, এটা যে আমাদের এখানে শাহজাহানকে এই রাজ্যের পুলিশ কিভাবে প্রোটেকশন দিয়েছে, জায়গায় জায়গায় শাহজাহান তৈরি হয়েছে, তাদের উপরে শাস্তি হওয়া উচিত না উচিত না? বেশ, আমি কৃষ্ণানুদা আমি আসবো, আমি শাহজাহান ধরা পড়েছে, কিন্তু ব্রিজভূষণ শরণ সিং নির্লজ্জের মতো এখনো প্রোটেকশন পায়। আছে অজয় মিশ্রা ট্রেনি প্রোটেকশন পায়। বিজেপি তার বিধায়ক কুলদীপ সেঙ্গার যে ধর্ষক তার পক্ষে মিছিল করে, আবার মিথ্যে কথা বলছে, আবার মিথ্যে কথা বলছে।
শাহজাহান জেলে আর বাকি চার্জশিটের প্যাচ করছে তাকে ছেড়ে রেখে তার ছেলেকে টিকিট দিয়েছে। এত নির্লজ্জ এরা। আমি আসছি কৃষ্ণদা আসছি আমি একটু শোনাই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকে কি বলছেন আমি শোনাই একটু মন দিয়ে শুনুন প্লিজ একটু মন দিয়ে শুনুন সুকান্ত মজুমদার দিনভর কি করলেন একটু মন দিয়ে শুনুন দেখুন প্রতিবেদন দেখুন আসুন প্লিজ আমার অভিজ্ঞতা গত প্রায় 10 বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনো চলছে পার্টি তাদের সঙ্গে আছে যারা সম্ভব চেষ্টা করছে এবার 21-এর মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব আমরা বিজেপির পুরো টিম পুরো সাথে আছি পাশে দাঁড়াবো ভোটের ফল শাসকের অনুকূলে যেতেই 21-এর কায়দাতেই রাজ্য জুড়ে হিংসার অভিযোগ কিন্তু এবার 21-এর পুনরাবৃত্তি হবে না বলে কর্মীদের মনোবল চাঙ্গা করা টনিক দিলেন সুকান্ত মজুমদার কারণ 21-এর বিধানসভার পর বিজেপি কর্মীদের অভিযোগ ছিল পাশে ছিলেন না শীর্ষ নেতৃত্ব এদিন কথার ফাঁকেই হঠাৎ সে কথা শোনা গেল রাজ্য বিজেপি সভাপতির গলায় এবার 21-এর মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব আমরা বিজেপির পুরো টিম পুরো সাথে আছি পাশে দাঁড়াবো বিজেপির অভিযোগ শাসক তৃণমূলের হিংসায় জেলায় জেলায় ঘরছাড়া বিজেপির সাধারণ কর্মীরা কেউ ঘর ছেড়ে ভিন রাজ্যে কেউ ঘর ছেড়ে বিজেপির কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বেলেঘাটা বসিরহাট জয়নগর এলাকার বিজেপি কর্মীদের কলকাতায় দলীয় কার্যালয়ে আশ্রয় দিয়েছে রাজ্য নেতৃত্ব হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করতে বিজেপি রাজ্য দপ্তরের সামনে মাহেশ্বরী ভবনে যান সুকান্ত মজুমদার সেখানেই সুকান্তর মারের পাল্টা মারের নিদান শুধরে যান এখনো সময় আছে কর্মীদের মনোবল চাঙ্গা করতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতির কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনিও একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিলেন প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনো সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজনে যদি তৃণমূল সংযত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার বলে দিচ্ছি মারের বদলা মার দেয় না তৃণমূল সুকান্তর পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের তৃণমূল 2011 সালেও পরিবর্তনের পর সিপিএম এর এত বছরের মারের বদলা মার দেয়নি রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে আমরা উন্নয়নের উপর রাজনীতি করেছি আমরা জিতেছি এবার যারা হেরেছে তাদের মধ্যেও গোষ্ঠীবাজি আছে তারা গন্ডগোল করছে মাহেশ্বরী ভবনের পর বসিরহাটে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার মিনাখার বামুনপুকুর বটতলা এলাকায় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে গো ব্যাক জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা শাসক দলের কর্মী সমর্থকরা রাস্তার দুই দিক ঘিরেছিলেন এবং কার্যত কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবহার করে তাকে এই মুহূর্তে সেফলি বের করে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাটে যাওয়ার পথে প্রথমেই বামনপুকুর অঞ্চল সেখানে বাধার মুখে সুকান্ত মজুমদার এবং সরাসরি তিনি তোপ দাগলেন পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে তারা যেন ঘরে ঢুকতে না পারে লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা না হবে এটা তো চলতে পারে ওই একজনের পা ভেঙে দেওয়া হয়েছে ওই সিচুয়েশন ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিজেপি লোকেরা আসতে না পারে বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে সেই জন্য আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় সুকান্তর গাড়িতে কিল ঘুষি তৃণমূল সমর্থকদের আক্রান্ত এনকেটিভি বাংলার গাড়িও ভাঙা হয় এনকেটিভি বাংলার গাড়ির লুকিং গ্লাস যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো সাংবাদিকদেরও একটি গাড়ির উপরে হামলা হয়েছে লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়েছে ও পুলিশের উপস্থিত আমার গাড়ির কাছে লাঠি দিয়ে মারা হয়েছে যে কোনো সময় গাড়ির কাজটা ভেঙে যেতে পারত তৃণমূল কর্মীদের স্লোগান উপেক্ষা করেই অবশেষে কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে যান সুকান্ত মজুমদার কথা বলেন তাদের সঙ্গে পুলিশের জামাই বলছে হুমকি দিচ্ছে যে তোমরা সব মিথ্যা কথা বলছে এবার কাল 10টা রাত 10টার সময় আমার দুটো ছাগল নিয়ে এসে পুলিশ এসে নিজে এসে ঘরে এনে দিয়ে গেল আমরা সব মিথ্যা কথা বলছি কালকে টিএমসির লোকেরা নিয়ে গেছি আমরা আমাদের বলছি যে 23 তারিখের পরে তোমাদের ঘরে বাস করতে দেবো না তোমাদের ঘর ভেঙে দিলে স্যার মুসলিম নিয়ে এসে তোমাদের ঘর সব ভাঙতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেই সোজা বসিরহাট পুলিশ সুপারের অফিসে যান সুকান্ত মজুমদার
ভোট পরবর্তী হিংসায় সুকান্ত মজুমদারের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যপালকে সক্রিয় হতে আবেদন জানান। শুভেন্দুর আবেদন, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত জায়গাগুলি পরিদর্শন করুন রাজ্যপাল। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা। আমি একটু শুভজিতের কাছে যেতে চাইবো। শুভজিৎ, আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম, আমি কেন এই প্রতিবেদনটাকে শেষে নিলাম তার ব্যাখ্যা এটাই যে বাংলার এই মুহূর্তে যা চিত্র আমরা নিয়ে আলোচনা করছিলাম বা যা দেখালাম এই মুহূর্তে, তাতে একটা বিষয় খুব স্পষ্ট। ভোটের দিন থেকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে যেভাবে গো ব্যাক স্লোগান, এলাকা ছাড়া করা, আমরা দেখেছি প্রতিকুর রহমান থেকে শুরু করে একাধিক, সৃজন চক্রবর্তী, সবাইকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। এবং সে সময় আমরা 6 ফেজে 5th ফেজে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আজকেও সুকান্ত মজুমদারের কনভয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছিল বসিরহাটে, সেই সময় আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। এটাও বাংলার একটা চিত্র, এটাও একটা ছবি। আমি অন্য কারোদের মতো চিৎকার করে ঝগড়া করে আমি বলবো না এটা অপরাধ হয়েছে, এটা খারাপ হয়েছে, কিন্তু আমি বলছি দর্শকদেরকে আমরা দেখাচ্ছি, দর্শকরা ঠিক করবেন যে এই কাজটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমি এটাই তোমার কাছে জানতে চাই যে রাজ্যের সভাপতি প্রার্থীরা যদি এলাকায় ঘুরতে না পারেন, তাদেরকে গো ব্যাক দেওয়া হয়, ভোটের পরে সন্ত্রাস হবে, এটাই তো স্বাভাবিক, এটাই দস্তুর। দেখো, তোমায় প্রথমে বলি যে আমি তোমার স্টুডিওতে এসে অনেক দিনই বলেছি, একাধিকবার বলেছি যে সংসদীয় গণতন্ত্রে প্রার্থীকে আটকানো প্রচারের ক্ষেত্রে বা নির্বাচনের দিন তাকে বুথে রুখে আটকানো, এটা অত্যন্ত একটা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কাজ। এবং আমি তোমার এই টিভির মাধ্যমে আমি আলোকপাত করার চেষ্টা করব মাননীয় আমাদের যে কোর্ট ব্যবস্থা আছে, যে আইন ব্যবস্থা আছে তাদের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে, যে স্বাভাবিকভাবে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে একটা নতুনভাবে ভারতের মানে আইন ব্যবস্থা একটা আইন করা হোক, যে এরকম গো ব্যাক স্লোগান দেওয়া বা রেস্ট্রিক্ট করা কোনো ক্যান্ডিডেটকে বা কাউকে পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটি প্রিচ করার ক্ষেত্রে যেন আইন আনা হয় এবং যুক্তিসঙ্গত একটা ব্যবস্থা নিয়ে এমন একটা কঠোর শাস্তি দেওয়া হয় যাতে আগামী দিনে কেউ এটা করতে না পারে, সে যে দলের পক্ষে হোক। আমরা বলছি না যে খালি সব জায়গায় নির্দিষ্ট করে একটা দলই করছে, অনেক জায়গায় অনেক দলই করেছে, এটাকে সমর্থন করা যায় না। 2, যেই কার্যকর্তা হোক বা কর্মী হোক বা যারা আক্রান্ত হচ্ছে বা যাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। কিন্তু আমার কথা, আজকে যেরকম তোমরা টিভিতে দেখাচ্ছ, নিশ্চিতভাবে আমার মনে হয় আজ থেকে 5 বছর 6 বছর বা 10 বছর আগেও এই ঘটনাগুলো যখন নাকি আমাদের কর্মীদের সঙ্গে হয়েছিল, তখন আমরা যখন বলেছিলাম, অত সংবাদ মাধ্যম কিন্তু দেখায়নি, তখন বলেছিল যে না এইসব বিষয় না, হয়তো তোমরা ছিলে না, এই চ্যানেল ছিল না, কিন্তু সেই সময় আমরা দাঁড়িয়ে বলেছিলাম 2016 পর আমরা পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছি, ঠিক যেভাবে বিজেপির কর্মীরা 2021 সালের পর শিকার হয়েছে। কিন্তু এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দায় যার থাকে সেটা হচ্ছে শাসক দলের, কারণ শাসক দলকে তো মানুষ জিতিয়েছে, মানুষ তো 29টা সিট দিয়েছে, মানুষ তো সরকারে এনেছে। তারা যদি ঠিকভাবে না কাজ করে, তারা যদি ব্যবস্থাপনা গ্রহণ না করে, পুলিশ যদি পুলিশের কাজ না করে, তাহলে তুমি কী করতে পারবে? আজকে দেখো সুকান্ত মজুমদার আজকে যাবে বা অন্য কোনো নেতা যাবে, কিন্তু পরের দিন উনি তো সারাক্ষণ থাকবেন না, পরের দিন ওনাকে চলে আসতে হবে, ওখানকার স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা করতে হবে যে এই ব্যবস্থা যাতে এই পরিস্থিতিতে না হয়। এটাও ঠিক, আমি তোমায় বলছি সত্যি কথা, যেটা বলছিল যে ব্যারাকপুরের ঘটনা বা কুচবিহারের ঘটনা, এটা কিন্তু সত্যি হয়েছে 2019 সালে। 2019 সালে যখন নাকি ব্যারাকপুর এবং কুচবিহারের ক্ষেত্রে যেই বিজেপির প্রার্থীরা জিতেছিল, বিশেষ করে আরও অনেক জায়গায় জিতেছিল, কিন্তু এই দুটো জায়গায়, স্পেসিফিক জায়গায় যারা জিতেছিল, যারা এবার পরাজিত হয়েছে, তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং এটা তো সত্যি কথা যে আজকে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসে বলছে যে দুর্নীতিবাজদের হাঁটাবো, আমাকে ভোট দিন। কাকে পাশে নিয়ে বলছে? পাশে নিয়ে বলছে অর্জুন সিংকে, সে নিজে বড় দুর্নীতিবাজ। কাকে পাশে নিয়ে বলছে? শুভেন্দু অধিকারী। আরে দাদা, আমি তোমাকে বলেছি কি, তোমার সঙ্গে আমি কথা বলছি, তোমার কোনো তোমরা তো ইন্ডিজোটে আছো তো প্রবলেম, ইন্ডিজোটে এই হচ্ছে বিজেপি, এই কারণে 400 পাননি তো, এই কারণে 400 পাননি, এই কারণে 400 পাননি পশ্চিমবঙ্গে। আরে বিজেপি পার্টি পশ্চিমবাংলায় শেষ, আর থাকবে না। ওই জন্য 26 সালে তৃণমূলের সঙ্গে ভাবনা লড়াই হবে, মিলিয়ে নেবেন। কারণ যেই বিজেপি কর্মীরা দেখছেন বিজেপি খাতা মানে পশ্চিমবঙ্গে থাকবে না। বিজেপি হাটাও, দেশ বাঁচাও হয়েছে, বিজেপি হাটাও, বাংলা বাঁচাও, সোজা কথা। আরে সিপিএম এর সঙ্গে তৃণমূলের লড়াই, সিপিএম এর সঙ্গে তৃণমূলের লড়াই, কে বিজেপি? কোথায় বিজেপি? সব তো হাওয়া, সব হাওয়া বিজেপি, সব বিজেপি হাওয়া, বিজেপি নেই। আপনারা কই দিয়েছেন? 2016 কাজে দাও তৃণমূলকে, 2016 তৃণমূল কাজে দিয়েছে, উল্টো পাল্টা কথা বলবেন না।
নাই, বিজেপি এক্সপায়ার্ড পার্টি, জোট সঙ্গে এরা নাম বলবে। সিপিএম এর সঙ্গে তৃণমূলের লড়াই 26 সালে মিলিয়ে নেবেন। এটা এখন বিজেপি যারা কর্মী আছেন আপনারা চলে আসুন দল শিবিরে, আপনাদের নিয়ে আমরা লড়াই করব, আমরা লড়াই বেশ, করব। আমি একটু গোড়াবাবুর কাছে আসবো। গোড়াবাবুর কাছে আসবো। গোড়াবাবুর কাছে আসবো। গোড়াবাবু, আমি দেখেছি 2024 সালে নির্বাচনের আগে একটা বিজেপি একটা কথা তুলেছিল এবং তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সেই দাবিও করা হয় যে বিজেপি কথায় কথায় আদালতে যায় এবং আদালত বিজেপির কথায় চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা আমার কথা নয়। এবং বিজেপি আদালতের কাছে গিয়ে আদালত থেকে রায় নিয়ে এসে তারা সব কাজ করে, এমনকি শুভেন্দু অধিকারী যে বাইরে রয়েছে সেটাও আদালতের রক্ষা কবচের কারণে। কিন্তু আজকে যে ছবিগুলো আমি দেখালাম এই শেষ প্রতিবেদনে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ছবি যে রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি তিনি রাস্তায় বেরোতে পারছেন না, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তার পেছনে থাকা সংবাদ মাধ্যমের গাড়ির কাজ ভেঙে দেওয়া হচ্ছে। এখন কিন্তু কোনো ভোট নেই, তাহলে সংবাদ মাধ্যমের গাড়ির কাজ ভেঙে দেওয়া হবে কেন? সেটা তো গণতন্ত্রের 4th পিলার। দেখুন, মানুষের অন্যায় করতে করতে একটা এই ধরনের আচরণ করতে করতে এখন টিএমসির যারা সাপোর্টার বা তারা যারা আছে তাদের এখন একটা যে কোনো একটা ইস্যু পেলেই হলো সেখানে গিয়ে সেখানে ভাঙচুর করো, এ করো, তাই করো। ইট হ্যাজ বিকাম এ প্র্যাকটিস। এবং সব থেকে বড় ব্যাপার যে হচ্ছে যে এই যে ভয় দেখানোর ব্যাপারটা, এটার একটা পরবর্তী এফেক্ট রয়েছে এবং সেটা এরা এখান থেকে আপনার এই যে লোকগুলোকে যাচ্ছে তারা কি যে ভয় দেখাচ্ছে, তাকে মারপিট করছে, এটার একটা আফটার এফেক্ট আছে। যাতে তোমরা বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেস তোমরা করো না, তোমরা অনলি টিএমসি করো, তাহলে তোমাদের কিছু ঝামেলা হবে না, তোমাদের ওপর অত্যাচার হবে না, তোমাদের দোকান বন্ধ হবে না, তোমাদের মাথা ফাটবে না। এইটা তার একটা আপনার বার্তা দেওয়া, এই বার্তাটা হচ্ছে এইভাবে দেওয়া। তবে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে এবার টিএমসি 29টা তো সিট পেয়েছে, এতগুলো সিট পেয়েছে, তারপরে এত কাণ্ড হচ্ছে। চিফ মিনিস্টার বা হোম মিনিস্টার তিনি কোনো রকম বিবৃতি দিচ্ছেন না, তাকে কোনো রকম কিছু বলতে শোনা গেল না যে না এরকম এটা বন্ধ করা উচিত, আমাদের বাংলার সম্মান নষ্ট হচ্ছে। গোড়াবাবু, আপনি বারবার এই কথাটা বলছেন, আমি এটাই কৃষাণুদার থেকে একবার পরিষ্কার করে জানতে চাই। কৃষাণুদা বারবার করে গোড়াবাবু যেটা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে আবেদনটা কোথায়, যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, আপনারা কোনো রকম হিংসায় যাবেন না, যদি হিংসা হয় পুলিশ তার ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আবেদন দাবি করছেন। এমনকি সুকান্ত মজুমদারও আজকে কথা বলেছেন, শুধু গোড়াবাবু নয়, সুকান্ত মজুমদারও আজকে একই দাবি করেছেন। আমি আবার বলছি, এদের দৌরাত্ম্য হচ্ছে ওই কেন্দ্র থেকে আসা কটা বডিগার্ড, তো ওই বডিগার্ড চলে গেলে এদের দৌরাত্ম্য, বিবৃতি দেওয়া, গরম গরম কথা বলা সব বন্ধ হয়ে যাবে। আমরা জানি বিজেপির ভিত্তি হচ্ছে এক শ্রেণীর মিডিয়া এবং বিচার ব্যবস্থা এবং কেন্দ্র থেকে আসা তাদের নেতাদের বডিগার্ড। এই সব তিনটে যেদিন অফ হয়ে যাবে সেই দিন ছেড়ে দিন না কেন আপনি কথা বলেন সকলের মাঝখানে, এটাই তো। এই দেখো, এই তো আমরা জানি ইডি সিবিআই কে কারা নিয়ন্ত্রণ করে, 10 বছর ধরে কারা রাজনৈতিক বিরোধীদের কারা সন্ত্রস্ত করেছে, কারা নিজের পাশে দুর্নীতিবাজদের বিজেপিতে জয়েন করতে বাধ্য করেছে, মানুষ দেখেছে। সুতরাং এই ক্লিশে বক্তব্য, ন্যারেটিভ মানুষ প্রত্যাহার করেছে, মানুষ এইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই তৃণমূলের এত জয় জয়কার হয়েছে। তো সুতরাং এরা সরাসরি বিজেপি এবং স্যারুগেট বিজেপি যত এই আস্ফালনের কথা বলবেন, যত মাতব্বরির কথা বলবেন, যত মানুষকে সাম্প্রদায়িক মেরুকরণের কথা বলবেন, যত বিভাজিত করার কথা বলবেন, উল্টো টাঙাবো বিজেপির নেতারা বললে সেটা খুব সাধুবাদ, তত বাংলার মানুষ আরো আমাদেরকে ভোট দেবে। আমি আজকে অনুষ্ঠান শেষ করব, আবার বললাম আমি একটা কথা বলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। শুভজিৎ, তন্ময় মুখার্জি, কৃষাণু মিত্র এবং গোরা চ্যাটার্জি, চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলে অনুষ্ঠান শেষ করতে চাইবো। আমি প্রত্যেক নেতাদেরকে, আমি যারা প্যানেলে আছেন তাদের কথা বলছি না, যারা এই প্যানেলে থাকা ব্যক্তিদের নেতৃত্ব স্থানীয়, তারা যদি কথা সমঝে বলেন, কতটা কথা বলতে হবে যার প্রভাব পরবর্তীকালে তার রিয়াকশন হবে না। আসলে নিউটনের 3য় সূত্রটা রাজনীতিকরা ভুলে যান, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যিনি আজকে বলছেন উল্টো করে ঝোলাবো, যে দলের উদ্দেশ্যে বলছেন, সেই দলের নেতারা জিতে গিয়ে সেই আগের রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসার রাজনীতিতে যাচ্ছেন, তখন সেটা ভোট পরবর্তী হিংসা। আমি বলছি আমরা যদি প্রথমেই
আমরা যদি গোড়াতেই নিজেদেরকে শুধরে নিতে পারি যে আমরা এমন কোনো হেড স্পিচ দেব না, আমরা এমন কোনো বক্তব্য দেব না যাতে অন্য রাজনৈতিক দল তার সুবিধা নিয়ে তারা পাল্টা হুমকি দিতে পারে। আসলে হুমকির পাল্টা হুমকি হয়। আমরা তাই চাই গোড়া থেকেই শুধরে নিন রাজনৈতিক নেতারা। এই শোধরানোটা কোনো ব্যক্তি বিশেষ নয়, রাজনীতিটাকেই শোধরানোর দরকার রয়েছে। হুমকিটা গোড়াতেই বন্ধ করার দরকার রয়েছে। তাই হুমকির পাল্টা হুমকি আসবে না। আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।